সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন শ্রেণী কার্যক্রম থেকে আমি মোহাম্মদ গফুর ইসলাম, সিনিয়র শিক্ষক, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ন্যারেশন নিয়ে আলোচনা করব, যেখানে ন্যারেশন থেকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 5 নম্বরের কোশ্চেন হয়ে থাকে। আমি আশা করব তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে ন্যারেশন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসে থাকবে। এখন আমি তোমাদের আলোচনা শুরু করছি। সবাই মনোযোগের সাথে আশা করি ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। খেয়াল করো, এই যে আমি এখানে লিখেছি ন্যারেশন। ন্যারেশন অর্থ উক্তি। তাহলে ন্যারেশন শব্দের অর্থ হলো উক্তি। যদি আমরা সহজে বলি, ন্যারেশন কাকে বলে? বক্তা যা বলে তাই ন্যারেশন। বক্তা যা বলে তাই ন্যারেশন। অর্থাৎ ন্যারেশনকে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, ন্যারেশন অর্থাৎ স্পিচ। আর ন্যারেশন অর্থ কথা, ন্যারেশন অর্থ উক্তি। তাহলে কোনো কিছু বলার নামও কিন্তু উক্তি বা ন্যারেশন অথবা স্পিচ। তো আমরা একটা উদাহরণ দিয়ে দেখাতে পারি, যেমন রানা সেড আই এম ফাইন। তাই এটা একটা কথা, রানা সেড আই এম ফাইন। তো তোমরা খেয়াল করবে, ন্যারেশন হলো মূলত 2 প্রকার। ন্যারেশন কত প্রকার? 2 প্রকার। 1 নম্বরে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ন্যারেশন হলো, আমি তোমাদের বোঝার জন্য লিখে দিচ্ছি, 1 নম্বরে ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচ, এবং 2 নম্বরে আছে ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন। তো এখন খেয়াল করো, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে ডাইরেক্ট ন্যারেশনটা কি? যেখানে বক্তার বক্তব্য হুবহু বা অবিকল ব্যক্ত করা হয়, তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ আগে দিয়েছি, রানা সেড আই এম ফাইন। তাহলে এটা হলো রানার কথা এবং যেভাবে আছে সেভাবে। রানা কি বলেছে? আই এম ফাইন। তাহলে আমাদের ডাইরেক্ট ন্যারেশনের সঙ্গে হলো এরকম, বক্তার বক্তব্য পরিবর্তন না করে হুবহু বা অবিকল উপস্থাপন করা বা বলা, এটার নাম হলো ডাইরেক্ট ন্যারেশন। রানা সেড আই এম ফাইন, এরকম আরও 2-1টা উদাহরণ আমরা দিতে পারি। খেয়াল করো, রহিম সেড টু মি, রহিম সেড টু মি আই এম হ্যাপি। তাহলে খেয়াল করো, এটা কিন্তু ডাইরেক্ট ন্যারেশন। আর আমরা এর পরবর্তীতে বলছি যে আমাদের আরেকটা ন্যারেশন হলো কি? ইনডাইরেক্ট ন্যারেশন। সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দেবো এভাবে, যেই ক্ষেত্রে বক্তার বক্তব্য পরিবর্তন করে নিজের ভাষায় ব্যক্ত করা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন একটা উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে। আমরা পূর্বের বাক্য লিখেছিলাম রানা সেড আই এম ফাইন। যদি আমরা এটার ইনডাইরেক্ট ন্যারেশন হিসাবে আমরা করি, তাহলে আমাদের উত্তরটা দাঁড়াবে এরকম, রানা সেড দ্যাট হি ওয়াজ ফাইন। তাহলে খেয়াল করো, তাহলে রানা সেড দ্যাট হি ওয়াজ ফাইন, এটা কিন্তু রানা সরাসরি বলতেছে না, এটা একজনের ভাষায়। এটা এখানে পরিবর্তন হয়েছে, এখানে কিছু পরিবর্তন আছে এবং এটা অবিকল নাই। এটা যার বক্তব্য তার থেকে নাই, এটা আরেকজনের মারফতে বলা হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। এখন আমি তোমাদেরকে একটা ডাইরেক্ট স্পিচের একটা বাক্য লিখবো, সেইখানে আমাদের ন্যারেশনের ক্ষেত্রে কি কি অংশগুলো আছে, কোনটাকে আমরা কিভাবে চিনি,
তোমাদেরকে রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা, সেই ক্ষেত্রে আমাদের চেনার জন্য খুবই সহজ হবে। আশা করি তোমাদের ন্যারেশন সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে। দেখো আমি বাক্যটা লিখলাম, আমি একটা বাক্য দিয়ে দেখাচ্ছি। রানা সেড আই অ্যাম ফাইন। খেয়াল করো এখানে দুটো অংশ, আমার এই যে ডাইরেক্ট স্পিচ এখানে দুটো অংশ আছে, একটা হলো ইনভার্টেড কমার ভিতরের অংশ, একটা হলো ইনভার্টেড কমার বাহিরের অংশ। তো ইনভার্টেড কমার ভিতরের অংশকে আমরা বলবো রিপোর্টেড স্পিচ, এটা বক্তার বক্তব্য সরাসরি। তাহলে এটা হলো কি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ, এটা বক্তার বক্তব্যটা রয়ে গেল। আর ইনভার্টেড কমার বাইরে যে অংশ এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। তাহলে এটার নাম হবে কি রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে দেখো, তাহলে রানা সেড এটা হলো রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ হলো কি আই এম ফাইন। এরকম ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে যে কোনো বাক্যের ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে এটা হবে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে এটা হবে রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা এখানে আমি আরেকটা বাক্য দিয়ে উদাহরণ দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে তোমাদের ধারণাটা। খেয়াল করো, আমি যদি একটু ঘুরিয়ে লিখি বাক্যটা, রানা সেড টু মি আই অ্যাম ফাইন। খেয়াল করো আগের বাক্যে কিন্তু আমি টু মি লিখি নেই, এখানে অতিরিক্ত টু মি লিখছি। কেন লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে দেখো ইটা হলো কিন্তু রিপোর্টিং ভার্ব, এটা এই সেইটা হলো রিপোর্টিং ভার্ব, আর এখানে রিপোর্টিং ভার্বের একটা সাবজেক্ট আছে রানা, আর এই মিটা হলো অবজেক্ট। খেয়াল করো এটা হলো সাবজেক্ট আর এটা হলো অবজেক্ট, আর আমরা এটাকে বলবো ভার্ব। তাহলে আশা করি তোমাদের একটা ডাইরেক্ট স্পিচের ইনভার্টেড কমার ভিতরের অংশ বা রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব এই সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। এখন তোমাদেরকে আমি এখানে একটু পরিষ্কার করতে চাই, আমাদের সেন্টেন্স 5 প্রকারের মধ্যে 5 প্রকারের সেন্টেন্সেরই কিন্তু আমাদের ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি। যেমন অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি, সব সেন্টেন্সের বাক্য কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। তো আজকে আমি তোমাদের সুবিধার জন্য মূলত এই ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় সে বিষয়ে একটু আলোকপাত করব। এখন খেয়াল করবে তোমরা, আমি তোমাদের সুবিধার জন্য একটা জিনিস আগে বলে রাখছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে হলে অথবা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা পরিবর্তন করব আমাদেরকে 5টা মূল বিষয় আগে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন, যেটা আমাদের ইনভার্টেড কমার আগে থাকে, এরপরে যে উদ্ধকমা থাকে বা ইনভার্টেড কমা থাকে এটা উঠে যাবে, লিঙ্কের ওয়ার্ড বসবে। তো লিঙ্কের ওয়ার্ড কোনটা? আমরা লিঙ্কের ওয়ার্ড বলতে পারি আমাদের অ্যাসারেটিভের ক্ষেত্রে হবে একরকম, ইন্টারোগেটিভের ক্ষেত্রে একরকম, অর্থাৎ এক একটা সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এক একটা লিঙ্কের ওয়ার্ড ব্যবহার হইতে পারে, কোনো ভিন্নতা আছে। 4 নম্বরে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করতেছি, আস্তে আস্তে আসবে। 4 নম্বরে আছে। 3 নম্বরে গেল রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, 4 নম্বরে রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। তো পার্সন সম্পর্কে আমাদের ধারণা তো অবশ্যই আছে, পার্সন হলো 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ন্যারেশনের ক্ষেত্রে পার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং 5 নম্বরটা আমি একটু উপরে লিখতেছি, তোমরা খেয়াল করো, আমাদের রিপোর্টেড স্পিচের যে দূরত্ব নৈকট্য সূচক যে শব্দগুলো আমরা ব্যবহার করি বা থাকে, নৈকট্য সূচক শব্দগুলো দূরত্ব সূচক শব্দে পরিবর্তন হবে, তো সেগুলো আমি একটু তালিকা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, এই যে আমি খেয়াল করো, এই যেটা হলো নৈকট্য সূচক শব্দ, আমি কয়েকটা লিখবো তোমাদের বোঝার জন্য।
আরগুলো তোমরা তোমাদের অনুশীলন বই দেখতে পাবে। অনলি আমি 5-6টা তোমাদের জন্য কি করতেছি। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আমাদের রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে যদি নৈকট্যসূচক শব্দ যেগুলো ব্যবহার হবে, যখন আমরা এটারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমরা ওগুলো দূরত্বসূচক শব্দগুলো লিখতে হবে। যেমন নাও যদি থাকে হবে, দেন টুডে যদি তোমাদের টুডে থাকে সেখানে হবে দ্যাট ডে, দিস থাকলে দিস, দ্যাট। আর যদি দিস থাকে দোজ, টুমরো, the following day, এরকম আরো লিখতে পারি আমরা, ago, before। তোমাদের অনুশীলন বইয়ে কিন্তু এরকম অনেক শব্দ আছে, তোমরা এগুলো তোমাদের অনুশীলন বইয়ের সাথে মিলিয়ে নিবে। আমি তোমাদের বোঝার জন্য কয়েকটি নৈকট্য সূচক শব্দকে দূরত্ব সূচক শব্দে পরিণত করেছি। এর পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের এই রিপোর্টেড স্পিচের যে টেন্সের পরিবর্তন। আমি তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার্থে কয়েকটা কথা আগে বলে রাখছি। এই একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে, যখনই আমরা ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ করব, পরিণত করব, যদি আমরা দেখি যে আমাদের এই রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের হয়, দেখো তাহলে কি হবে, এই যে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। টেন্স হয় সেক্ষেত্রে খেয়াল করবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সের যদি হয় রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার আগের যে অংশ সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য হয়ে থাকে, অংশ হয়ে থাকে বা এই টেন্সের মধ্যে পড়ে, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ফাংশন পরিবর্তন হবে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমাদের ধারণা স্পষ্ট হবে। যেমন হাসান says to me I am ill। তো খেয়াল করো, হাসান says to me, সে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে টেন্সের ক্ষেত্রে কি হবে, তাহলে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। যদি আমরা এটাকে ইনডাইরেক্ট করি তাহলে আমাদের হাসান থেকে গেল, হাসান সে হাসান আমরা টেলস লিখতে পারি, মি কনজাংশন বা লিঙ্কের ওয়ার্ড দ্যাট, ফাংশন হবে, যে ফাংশন পরিবর্তন হবে, আইটা হবে হি হাসান। তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, ইজ ইল। তাহলে খেয়াল করো আমাদের কথার সাথে, এই যে আমাদের বাক্যটার সাথে খেয়াল করো, তাহলে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সের হয় অথবা ফিউচার টেন্সের হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র ফাংশন চেঞ্জ হবে। তাহলে দেখো খেয়াল করো, হাসান টেলস মি দ্যাট হি ইজ ইল, আই এম ইল, হি ইজ ইল। আমরা যদি একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য দেখাই, তোমাদের ধারণা আরো স্পষ্ট হবে। রানা উইল সে
ইউ আর এক্সিলেন্ট। তাহলে খেয়াল করো, রানা উইল সে ইউ আর এক্সিলেন্ট। তাহলে যদি আমরা আমাদের রুলের অনুসারে যদি আমরা বাক্যটা করি তাহলে কি হবে? ইনডাইরেক্ট করলে রানা উইল সে দ্যাট, কনজাংশন দ্যাট বসাইলাম, আর পার্সন ইউ। রানা উইল সে দ্যাট আই এম এক্সিলেন্ট। তাহলে খেয়াল করো। আর এখন আমি তোমাদের আলোচনা করব, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হয়, সেই ক্ষেত্রে আমরা কি কি কাজগুলো করব, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন টেন্সের কি পরিবর্তন হবে খেয়াল করো। আমি একটু লিখে দিচ্ছি, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে নিম্নরূপ। টেন্সের পরিবর্তন হবে নিম্নরূপ। দেখো, আমি বিভিন্ন টেন্সগুলা পর্যায়ক্রমে লিখে দিচ্ছি। তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে কিরকম খেয়াল করো। 1, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ওই টেন্সগুলোর নাম লিখতেছি, সংক্ষেপে লিখছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে যদি আমাদের রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট ইনডেফিনিট হয়, আমরা ইনডাইরেক্ট করলে কি করব? পাস্ট ইনডেফিনিট করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করব। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিণত করব। এভাবে আরও আছে, আমি আরও কয়েকটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা আরও আছে আমাদের। তোমাদের অনুশীলন বইয়ে আরও বিস্তারিত ধারণা আছে, আমি কিন্তু তোমাদেরকে জাস্ট একটু এই প্রাথমিক ধারণাগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এরপরে আমরা লিখব ফার্স্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস, past perfect continuous, এভাবে আরও আছে। আমি আলোচনা যেহেতু বেশি দীর্ঘায়িত করব না, আমি অন্য টেন্সগুলা আর এখানে উল্লেখ করলাম না। এখন আমি তোমাদেরকে আমার যে আলোচনা, যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সের হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন, সেই হিসাবে আমি তোমাদেরকে কয়েকটা বাক্য দেখাবো। ডাইরেক্ট থেকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে পারি, আমি সে বিষয়ে তোমাদেরকে 2-3টা উদাহরণ দেখাচ্ছি। আর যেহেতু আমরা অষ্টম, নবম এবং দশম শ্রেণীর সিলেবাসের আলোকে করতেছি,
আমরা যদি আগে আমাদের সিঙ্গেল বাক্যকে যদি এক ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করতে না জানি, তাহলে কিন্তু আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে ধারণা করতে পারবো না। এই জন্য আগে আমাদেরকে এই 5 প্রকারের সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করার রুলগুলো যদি আমরা জানি, তাহলে আমরা আস্তে আস্তে আমরা যে প্যাসেজ ন্যারেশন করতে পারবো। আর এটা একটা বিষয় হলো অনুশীলন ছাড়া, অর্থাৎ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট। তোমাকে যদি ন্যারেশন সম্পর্কে ভালো ধারণা নিতে হয়, অবশ্যই তোমাকে কি করতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে, টেন্স জানতে হবে, ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে, পার্সন সম্পর্কে ধারণা রাখতে হবে, অনেক বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। তো আমি এখন আমাদের এই রুলের আলোকে 2টা বাক্য লিখতেছি। ডাইরেক্ট ন্যারেশন আছে, হি সেড টু মি I eat rice. দেখো আমি একটা বাক্য লিখছি কি, হি সেড টু মি আই ইট রাইস। তাহলে আমাদের রিপোর্টেড স্পিচ কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে আমরা প্রথমে সেড কি লিখবো, সাবজেক্ট আছে হি লিখবো, আর সেড টুর পরিবর্তে লিখবো টোল্ড মি, আর কনজাংশন লিখবো লিঙ্কের ওয়ার্ড হিসেবে দ্যাট। আর আমরা পার্সন চেঞ্জ করবো, তাহলে হি সেড টু মি, তাহলে কে বলছে, আইর সাথে আমরা পার্সনটা পরিবর্তন করব হি। তাহলে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের সূত্র অনুপাতে এটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, হি এট রাইস। তাহলে খেয়াল করো, তাহলে রিপোর্টেড স্পিচ ফার্স্ট টেন্সে থাকার কারণে আমাদের রিপোর্টিং বার ফার্স্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হলো। আর একটা বাক্য দেখাবো, আমরা ডাইরেক্ট ন্যারেশনে আছে আমাদের রানা সেড আই হ্যাভ ডান দ্য সাম। আমি অঙ্কটি করেছি। রানা বলল আমি অঙ্কটি করেছি। তো আমরা যদি আজকে এইটাকে এখন আমাদের সূত্র বা নিয়ম অনুসারে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করি, তাহলে কি হবে খেয়াল করো, রানা সেটটা আমরা টোল্ডে পরিণত করব, টোল্ড কনজাংশন বসাবো কি, ওই যে কমা উঠে যাবে, লিঙ্কের ওয়ার্ড বসবে দ্যাট। আর এখানে পার্সন আছে আই, তাহলে আইটা হলো রানার সাথে সম্পর্কিত, যেহেতু রানা বলেছে আই হ্যাভ ডান দিস, তাহলে হি। আর আছে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমাদের সূত্র অনুপাত আমরা করবো ফার্স্ট পারফেক্ট টেন্স, হি হ্যাড। অর্থাৎ টেন্স সম্পর্কে তোমাকে পুরোপুরি ধারণা রাখতে হবে। হি হ্যাড, ডান তো থেকে যাবে দা সাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার আলোচনার প্রথম থেকে এই পর্যন্ত চেষ্টা করেছি তোমাদেরকে এই ন্যারেশন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য। তো আশা করি তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে ছিলে, ন্যারেশন সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি আমার এই ক্লাসটা বারবার দেখো এবং বইয়ের সাথে অনুশীলন করো বই নিয়ে, তাহলে মনে হয় ন্যারেশন সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা হবে। আমি এখানে প্রথমত আলোচনা করছি ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, সেখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। এবং ন্যারেশনের ক্ষেত্রে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমাদের যে মূল কয়েকটা বিষয় পরিবর্তন করতে হয়, এই 5টা বিষয় তোমাদেরকে উপস্থাপন করেছি। এবং টেন্সের কথা বলেছি, এবং দূরত্ব সূচক, নৈকট্য সূচক শব্দগুলো, দূরত্ব সূচক শব্দ কী হবে এগুলো বলেছি। এই একটা সাময়িক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভাষা অনুসরণ করবে এবং ভবিষ্যতে ইংরেজি দ্বিতীয় পত্রের নবম, অষ্টম, নবম, দশম যে কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।